প্রকৃতি সবুজ হচ্ছে, নদী ও সমুদ্রের পানি হচ্ছে আরো স্বচ্ছ থেকে স্বচ্ছতর। আকাশ নির্মল, নির্মল বায়ুর কমে গেছে দূষণ। প্রকৃতি থেকে, জঙ্গল থেকে বন্য পশু পাখির অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। ডানা মেলে উড়ছে পাখিরা নিজেদের মতো। একই সাথে প্রকৃতি যখন আপন গতিতে আপন ঠিকানায় চলতে শুরু করেছে, ঠিক তখন বিরূপ প্রভাব পড়েছে মানুষের জীবনে। প্রাণঘাতী কোভিড-19 আঘাতে বিপর্যস্ত পুরো পৃথিবী। শুধু বাংলাদেশে নয়, ২০০-টিরও বেশি দেশ এবং এলাকায় আক্রান্ত হয়েছে মানুষ। বলা হচ্ছে, স্প্যানিশ ফ্লু এর পরে পৃথিবীতে সবচেয়ে বড় মানবিক বিপর্যয় নেমে এসেছে এই কোভিড-19 করোনা ভাইরাসের ভয়াল থাবায়। আক্রান্ত হয়েছে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন, শিক্ষা ব্যবস্থা, সবকিছু। এমনকি এই আঘাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতির দেশও। আমরা কথা বলবো বাংলাদেশের অর্থনীতির উপর করোনা ভাইরাসের প্রভাব নিয়ে। আমি হুমায়ুন রশিদ আসকারী। আজকে অতিথি হিসাবে আছেন রুবায়াত সাইমন চৌধুরী স্যার। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি, অ্যান্ড হি ইজ অলসো এ ক্যাপিটাল মার্কেট অ্যানালিস্ট। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি স্যার। স্যার, বলা হচ্ছে যে দ্য কোভিড-19 সিচুয়েশন ইজ টেকিং ইটস টোল অন হিউম্যান লাইফস অ্যান্ড অলসো অন দ্য ইকোনমি। তো স্যার, যদি স্যার আপনি এই বিষয়ে। হ্যাঁ, ব্যাপারটা তো একদম সত্যিকারের ব্যাপার যে কোভিড-19 ইজ টেকিং ইটস রোল। এখন কথা হচ্ছে যে কিভাবে আসলে এই জিনিসটা আমাদের কাজ করতেছে, মানে আমাদের ইম্প্যাক্ট কি পড়ছে পুরো ব্যাপারটার মধ্যে। আমরা যদি এটা দেখতে চাই যে আসলে কোভিড-19 ফলে বাংলাদেশের ইকোনমির অবস্থা কি দাঁড়াচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের মোটামুটি আমরা মার্চের 26 তারিখ থেকে আমরা লকডাউনে ছিলাম। জুনের 1 তারিখ থেকে আমরা লকডাউন শিথিল করছি, মানে আমাদের সাধারণ ছুটি শেষ হয়ে গেছে। এখন আমরা সবগুলো যার যেখানে যেখানে কাজ আমরা সেটা করা শুরু করছি, এবং এই পুরো ব্যাপারটাই আমরা ট্রাই করতেছি যে ইকোনমিকে, আমাদের অর্থনীতিকে একটু ভালো জায়গায় কিংবা সচল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত যদি আমরা পুরো ব্যাপারটা দেখি যে কিভাবে আসলে এই জিনিসটা হয়েছে, কিভাবে এটা চলে আসতেছে, আমরা দেখবো যে আসলে এটা ইম্প্যাক্ট অনেক বেশি। এখন আমরা গত 2 মাসে আমরা আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের কৃষি সেক্টর, আমাদের ইন্টারনাল বিজনেস, আমাদের শেয়ার মার্কেট, আমাদের ট্যুরিজম বিজনেস, আমাদের মেইন যতগুলো ব্যবসার জায়গা আছে সবখানেই আমরা দেখবো যে আমরা সবখানেই কোনো না কোনোভাবে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি, এবং এটা চলতেইছে। এটা কন্টিনিউয়াসলি এটা চলবে। এখন পর্যন্ত আমাদের আসলে মূল যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদেরকে যেভাবেই হোক কোভিড-19কে, ভাইরাসটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কারণ কোভিড-19-এর সাথে আসলে যেটা আমাদের চলতেছে সেটা হচ্ছে যুদ্ধ। এখন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে আমাদের অর্থনীতি আসলে কোন জায়গায় যাবে, কিভাবে যাবে, আমাদের অর্থনীতি কিভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করবে। জি স্যার। এখন যুদ্ধ শেষ করার জন্য আহ একটু মনে হয় ব্যাক নয়েজ আসতেছে। আচ্ছা, এখন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে এই পুরো ইকোনমির ব্যাপারটাকে কোনোভাবেই সামলে উঠতে পারবো না। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, আপনারা দেখবেন যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে যারা হেরে গিয়েছিল, কারা কারা হেরে গিয়েছিল? জার্মানি, জাপান, এরা সবাই হেরে গিয়েছিল। এরা ছিল হচ্ছে হেরে যাওয়া দলে। অথচ যুদ্ধ শেষ হওয়ার পরে 15 বছরের মধ্যে ওরা পুরো অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করে ফেলতে পারছে। তার কারণ একটাই, যে ওরা জানতো ওই সময় যুদ্ধটা শেষ হয়ে গেছে। যদি যুদ্ধটা চলতো তাহলে ওরা কোনোভাবেই এই ব্যাপারটা, ওদের ইকোনমিক কন্ডিশনটাকে পুনরুদ্ধার করতে পারতো না। যেহেতু যুদ্ধটা শেষ হয়ে গেছিল, এই কারণেই তারা পেরেছে। একই ব্যাপার আমাদের জন্য সত্যি। আমাদের করোনার সাথে এখন এই যে যুদ্ধটা, এটাকে শেষ করতে হবে। একদম পুরোপুরি শেষ করতে না পারলেও এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। যদি নিয়ন্ত্রণের মধ্যে আমরা আনতে পারি
তাহলেই আমরা পারবো যে এই পুরো বাকি যে ব্যাপারটা আছে ইকোনমির ব্যাপারে এখানে আমরা হাত দিতে। এই মুহূর্তে আমাদের অবস্থা অনেক খারাপ, এই ব্যাপারে আসলে দ্বিমত করার কোনো ধরনের উপায় নেই। জি স্যার। তো জি স্যার, তো আমরা স্যার রিসেন্টলি জি রিলিজ হওয়া ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্যার ইকোনমিক ফোকাস অনুযায়ী জানি যে 2020 সালে রিজনাল গ্রোথ 1.8 থেকে 2.8 এর মধ্যে হতে পারে, যা 6 মাস আগেও ছিল 6.3। আর এটা দেখা যাচ্ছে যে, স্যার গত 40 বছরে এই রিজিয়নের সবচেয়ে কম ইকোনমিক গ্রোথ হতে চলেছে। এছাড়াও স্যার রিপোর্টে বলা হয়েছে যে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে গ্রেট নেগেটিভ মানে রেটটা স্যার নেগেটিভও হতে পারে। তো এই বিষয়ে স্যার স্যার আপনি কিভাবে দেখছেন? এটা তো হচ্ছে এখনকার যে অবস্থা, এটার ব্যাখ্যাটা মানে এখন আমাদের যেহেতু সব ব্যবসা বন্ধ, আমাদের সব ধরনের ট্রেড বন্ধ, আমাদের এক্সপোর্ট বন্ধ, আমাদের ইম্পোর্ট বন্ধ, আমাদের সব বন্ধ, শুধু আমাদের না পুরো ওয়ার্ল্ডের। তো এটা তো হওয়ারই কথা। এখন ওনারা যেটা বলছেন যে হচ্ছে গ্রোথ নেগেটিভও হইতে পারে, গ্রোথ নেগেটিভ হবে এটা আমি ঠিক আসলে পুরোপুরি বিশ্বাসযোগ্য কথা না। এটার কারণ হচ্ছে কিছু জায়গায় আমাদের আসলে কাজ করতেই হবে, মানে মানুষ যদি বেঁচে থাকে তাহলে কিছু কিছু জায়গায় তাদের কাজ চলতেই থাকবে। যেমন মানুষ যদি বেঁচে থাকে তার খাদ্য লাগবে, তাকে খেতে হবে, খাওয়ার জন্য হলেও তাকে তার বিভিন্ন ধরনের ফুড গ্রেনস ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে মানুষ যদি বেঁচে থাকে তাহলে তার চিকিৎসা লাগবে এখন স্বাস্থ্য খাতে। এটার জন্য তার বিভিন্ন ধরনের ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারবে, করতেই হবে, তাকে চলতেই হবে। সো এই যে ইম্পোর্ট এবং এক্সপোর্ট গুলো, যার কারণে কিছু না কিছু গ্রোথ এখানে হবেই, ফুড গ্রেনসের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, এবং অবশ্যই টেকনোলজির ক্ষেত্রে। সো গ্রোথ নেগেটিভ হবে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের গ্রোথ কমে যাবে। এবং যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, এই মহামারীর মধ্যে গ্রোথ কমে যাওয়ার পরে এটা কিভাবে রিকভারি হবে, এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় দরকারি ব্যাপার, বড় চিন্তার ব্যাপার এখন। যে এটা রিকভারি করার জন্য কি টাইপের রিকভারি হবে, এটা কি ইউ শেপ রিকভারি হবে, নাকি ডাব্লিউ শেপ হবে, নাকি এল শেপ হবে, কি টাইপের রিকভারি হবে, এটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই জি স্যার। রিকভারিটা আনার জন্য, রিকভারি তৈরি করার জন্য আমাদের কি কি স্টেপ নিতে হবে, এই জিনিসগুলো আসলে এখন আমাদের সবচাইতে বেশি চিন্তার বিষয়। জি স্যার, এক্স্যাক্টলি এটার সাথেই স্যার যে আমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক সাউথ এশিয়া রিজিয়নের প্রেসিডেন্ট, উনি ওনার মতে যে স্যার এই ক্রাইসিসটা শেষ হওয়া মাত্রই বিভিন্ন ইনোভেটিভ পলিসি এর সহায়তায় আমরা যদি স্যার জাম্প স্টার্টটা করতে না পারি, তাহলে স্যার লং টার্ম একটা স্যার সমস্যার মুখোমুখি হতে পারি। তো স্যার এই জাম্প স্টার্টটার ক্ষেত্রে আমরা দারিদ্র্যের হার কমিয়ে আনার ক্ষেত্রে স্যার ইতিমধ্যে দেখছি বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে স্যার। তো এই এই স্যার এই লং টার্ম পজিশনটা থেকে আমরা উত্তরণের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ স্যার আপনার মতে স্যার আমরা নিতে পারি? আচ্ছা, এটা আসলে খুবই একটা বড় প্রশ্ন যে আমরা কি কি জিনিস নিতে পারি এবং কি কি নেওয়া উচিত, এবং আমরা এখন কি কি নিয়েছি। এই পর্যন্ত যদি আমরা দেখি, আমাদের সরকারের এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইচ্ছার কোনো অভাব নেই, তাদের পূর্ণ সদিচ্ছা আছে, তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করছে। কিন্তু জি স্যার। সমস্যা হচ্ছে যে এককভাবে সরকার চাইলেই সবকিছু করতে পারে না। আরো একটা বড় ব্যাপার আছে যে এখানে আসলে আমাদের অনেক দিনের একটা সিস্টেমের ব্যাপার আছে। আপনি চাইলেই একদিনে পুরো সিস্টেমটাকে বদল করে ফেলতে পারবেন না। তো এটার জন্য আসলে আমাদের কিছু সময় দরকার। এখন কথা কিন্তু তার জন্য মানে আমরা আমাদেরটা থেকে পিছায় যাব, এইরকম ব্যাপারটা আসলে করাটা মনে হয় ঠিক হবে না। সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি যখন করেই যে সমস্যাটা সামনে আসছে সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সব ব্যবসা বন্ধ, বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, আমরা পারছি না নতুন যারা জব মার্কেটে ঢুকবে তাদের জন্য কাজের ব্যবস্থা করতে, এবং আমরা পারছি না যারা হচ্ছে এখন জব থেকে বের হয়ে যাচ্ছে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে। এটা হচ্ছে এই মুহূর্তে জবের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। আরেকটা বড় সমস্যা কি,
আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা চিকিৎসা করাতে পারছি না। আমরা আমাদের স্বাস্থ্য খাতে অনেক ধরনের দুর্বলতার কারণে আমরা ঠিকমতো ট্রেসিং করতে পারছি না। কোভিড রোগীদের ভাবে আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না। কোভিড এর কারণে অন্যান্য যে সাধারণ অসুখ হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না। তো এই দুইটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সমস্যা। খুবই ভালো একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আমাদের খাদ্যের কোনো ধরনের সংকট নেই। এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য। 2 নম্বর ভালো খবর হচ্ছে সাধারণত যে কোনো দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 3 মাসের জন্য থাকলেই, ইম্পোর্টের 3 মাসের সমান টাকা থাকলে আমরা বলি খুব ভালো অবস্থায় আছে। বাট এই মুহূর্তে বাংলাদেশের অলমোস্ট 7 মাসের মতো রিজার্ভের টাকা আছে। সো এটাও একটা ভালো ব্যাপার। যদিও এই টাকার অনেকটাই এসেছে হচ্ছে লোনের মাধ্যমে, বাট তারপরেও আমাদের কাছে আছে, এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। তো এই যে দুইটা ব্যাপার যেখানে আমাদের খুব ভালো অবস্থায় আমরা আছি, এখন আমরা আমাদের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট দুইটাকে ব্যবহার করে আমাদেরকে লং টার্মে কিভাবে এখান থেকে আমরা বের হতে পারবো, কিভাবে আমরা এইখান থেকে পুরো জিনিসটাকে আমাদের ফরে নিয়ে আসতে পারবো, সেটা নিয়ে কাজ করতে হবে। তার মানে আমরা এখন দেখছি কি আমাদের হাতে কি কি আছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডলার রিজার্ভ আছে, আমাদের খাবার আছে। নাই কি নাই হচ্ছে চাকরির অবস্থা এবং হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা, মানে আমাদের চিকিৎসার ব্যবস্থা। এখন এই চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে গেলে সরকার এর মধ্যে নতুনভাবে 2000 ডাক্তার নিয়োগ দিয়েছে, যেটা খুবই ভালো। একই সাথে ওরা 3000 নতুন হচ্ছে টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে যেন করোনা ভাইরাসে আমরা টেস্ট করতে পারি তাড়াতাড়ি, এটাও খুবই ভালো। একই সাথে সরকারকে বেসরকারি খাতকে এর সাথে ইনভলভ করতে হবে। এটার জন্য একটা সেন্ট্রালাইজ ব্যবস্থা তৈরি করতে হবে, যেন হচ্ছে এটা খুব একটা কঠিন বড়, এটা খুব একটা কিংবা খুব বড় একটা ব্যাপার না যে কিভাবে এটা আমরা করতে পারবো। একটা সাধারণ এক্সাম্পল দেওয়া যাক, যেটা আমরা দেখতে পারি যে কিভাবে এটা আমরা করতে পারি। ধরা যাক ঢাকা শহরে 100টার মতো সরকারি বেসরকারি হসপিটাল আছে। পুরো হসপিটাল সিস্টেমটাকেই আমরা একটা মাত্র প্ল্যাটফর্মে আন্ডারে আনতে পারি, যেখানটায় যে কেউ দেখতে পারবে যে কোন হসপিটালে কতগুলো সিট খালি আছে। যেখানেই কোভিড হবে, মানে এখন তো অসুস্থ যারাই হসপিটালে যাবে 3 কারণে যাবে, হয় কোভিড, নন কোভিড অথবা সাসপেক্টেড। 3টা ভাগে ভাগ করা থাকবে। যে যেখানে দরকার যে হসপিটালেই যাক, সে যদি কোভিড সাসপেক্টেড হয় তার যেরকম চিকিৎসা দরকার আমরা তাকে সেরকম চিকিৎসা দিব, যে কোভিড হবে তাকে আমরা সেরকম চিকিৎসা দিব, যে নন কোভিড হবে তাকে আমরা সেরকম চিকিৎসা দিব। প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট ভাগ করা থাকবে এবং আমরা ফুললি ট্রেস করতে পারবো কোথায় কতটুকু এবং কি কি আছে। তো এই জিনিসগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আর এরপরে যেটা থাকলো সেটা হলো আমাদের জবের ক্ষেত্রে। হ্যাঁ, এখন জবের ক্ষেত্রে যেহেতু চাহিদা কমে গিয়েছে, আমাদের অবভিয়াসলি যেহেতু চাহিদা কমে যাবে সেহেতু আমাদের ডিমান্ডও কমে যাবে। মানে চাহিদা কমে যাবে তার মানে আমাদের উৎপাদন কমে যাবে। কোম্পানিগুলো প্রডিউস কম করবে, প্রডিউস কম করলে আমার কম লোক লাগবে এবং আমার চাকরি ছাঁটাই হবে। খুবই ভালো কথা। সবখানে কি তাই হবে? সবখানে তাই হবে না। নতুন নতুন জায়গায় নতুন নতুন ভাবে ডিমান্ড ক্রিয়েট হবে। আমাদের যেটা করতে হবে এই নতুন ডিমান্ডগুলোর সাথে কোপ আপ করার জন্য, নতুন ডিমান্ডগুলোকে ঠিকমতো ধরার জন্য, বুঝতে পারার জন্য আমাদেরকে সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এবং এটা প্রিপেয়ার করার জন্য আমরা খুব বেশি সময়ও পাবো না, আমরা খুব অল্প সময় পাবো। এই অল্প সময়টাকে আমাদের সর্বোচ্চভাবে ব্যবহার করে সেই অনুযায়ী আমাদেরকে এই ব্যাপারটাকে কাজে লাগাতে হবে। এখন অনেক কিছুই আমাদের অনলাইনে চলে আসবে, আমাদের অনেক কিছুই আগে যেভাবে আমরা করতাম সেটা আর থাকবে না। আমাদের যে নিউ নর্মাল যে টার্মিনোলজিটা, এই টার্মিনোলজিটার সাথে আমাদেরকে ইউজ টু হয়ে যেতে হবে। নিউ নর্মাল মানে নিউ বুঝবো, যত তাড়াতাড়ি আমাদের নিজেদের লোকজনকে এটা বুঝাতে পারবো তত তাড়াতাড়ি আমরা আমাদের এই জায়গাটুকু ধরতে পারবো। Exactly, sir. We have to cope up with this new normal situation, sir. জি স্যার। তো স্যার আমরা জানি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল 786 কোটি টাকা, আর 2019 সালে এসে তা দাঁড়ায় প্রায় 5.5 লক্ষ কোটি টাকা।
অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে বাজেট বাড়ছে, চাহিদা বাড়ছে, আর স্যার বাড়ছে তার সাথে সাফল্যের পরিমাণও। তো স্যার এই বাজেটের ব্যাপারটা তো স্যার ইকোনমিতে যেহেতু ইম্প্যাক্ট করছে, কোভিড-19 এর বাজেটেও তো স্যার পড়ার কথা। তো এই ব্যাপারটা নিয়ে যদি স্যার কিছু বলতেন স্যার। ওকে, আসলে এটা আসলে খুবই কঠিন ব্যাপার একটা, কারণ এইরকম বাজেট গত 100 বছরে কোনো দেশই কখনো এরকম সমস্যার সম্মুখীনও হয়নি, তার এরকম বাজেটের কথা চিন্তাও করতে হয়নি। এখন আমাদের এই বাজেট আসলে কি? বাজেট হচ্ছে খুব স্বাভাবিকভাবে, খুব ছোটভাবে যদি আমরা বলি, একটা দেশের আয় ব্যয়ের হিসাব। একটা দেশ কিভাবে ব্যয় করবে এবং কিভাবে আয় করবে তার একটা খতিয়ান। এখন ব্যক্তির বাজেট অনেকটা বাসার বাজেটের মতো, যে আপনি 100 টাকা আর্ন করেন, এই 100 টাকার মধ্যে আপনি কত টাকা খরচ করবেন, কোথায় খরচ করবেন, কতটুকু খাবার খাবেন, কতটুকু চিকিৎসার জন্য রাখবেন, কতটুকু আপনি বাসা ভাড়া দিবেন, ব্যাপারটা এরকম। কিন্তু দেশের বাজেট এবং ব্যক্তি বাজেটের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, ব্যক্তি বাজেট হচ্ছে আয় দেখে ব্যয় করা হয়, আর যখন দেশের বাজেট করা হয় সাধারণত সেটা ব্যয় দেখে আয় করা হয়। এর কারণ হচ্ছে, আমরা সবসময় বলি সরকারের আর্নিং ক্ষমতা বা সরকারের আয় করার ক্ষমতা ইনফিনিটি। সে যখন যেরকম লাগবে ট্যাক্স বসায় সেরকম করে আমরা আসলে সরকার আয় করতে পারি। কথাটা যদিও পুরোপুরি সত্যি না, বাট তারপর আমরা ধরে নিচ্ছি। এখন বাংলাদেশে এবার যেটা বাজেট আশা করা হচ্ছে যে 5.5 লক্ষ কোটি টাকার একটা বাজেট হবে, অনেক বড় বাজেট। এখন এই বাজেটে আসলে আমরা কিভাবে এটা করা হয়, আমরা যদি 2019 সালে বাজেট দেখি, 2019 সালে বাজেটে আমরা দেখব যে প্রায় 5.5 লক্ষ কোটি টাকার মধ্যে 27% শুধুমাত্র আমাদের খরচ হয়েছে হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং হচ্ছে পেনশন দেওয়ার জন্য। এবং তার সাথে আমরা যেটা আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখি, যে ওই সময় আমাদের চিকিৎসা খাতে কতটা বরাদ্দ ছিল, ওই সময়ে আমাদের শিক্ষা খাতে কতটা বরাদ্দ ছিল, ওই সময়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে কতটা বরাদ্দ ছিল, ওই সময়ের জন্য ওই বাজেটকে আমরা জাস্টিফাই করতে পারি। এই সময় এখন নতুন নিউ নর্মালের জন্য আমাদের বাজেটকে নিউ নর্মালি চিন্তা করতে হবে। এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে দুইটা সেক্টর হওয়া উচিত। একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, আমাদের হেলথ। এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ইকোনমি যদি খারাপ হয়ে যায়, ইকোনমি যদি নিচে থেকে ডাউনফল করে, আমরা চেষ্টা করতে পারি এটাকে হচ্ছে আবার উপরে নিয়ে যেতে, কিন্তু মানুষ যদি মারা যায় আমরা এটাকে আবার রিটার্ন করে আনতে পারি না। সো আমাদের সবসময় ফার্স্ট প্রায়োরিটি এবার হওয়া উচিত হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত। 2 নম্বর প্রায়োরিটি হইতে হবে আমাদের কৃষি খাত। শুধুমাত্র এই মহামারীতে বাংলাদেশ যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পাচ্ছে এখন পর্যন্ত, তার একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, এবং সরকারও অনেক পদক্ষেপ নিচ্ছে যেন আমাদের কৃষকরা ভালো থাকে। যদিও এখন পর্যন্ত আমরা সবসময় সবখানে কথাবার্তায় দেখছি যে বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছে হচ্ছে গার্মেন্টস সেক্টরে। ওইখানে তারা এক্সপোর্ট অনেক কমে গিয়েছে, ওদের অনেক অর্ডার বাতিল হয়ে গেছে, সবকিছু যখন আমরা দেখি। বাট যদি আমরা গত দিনে বিজিএমই সেক্রেটারির প্রেসিডেন্টের কথা আমরা যদি শুনি, তাহলে আমরা দেখব যে ওনারা এখনো বলছেন যে এই অর্থ বছরে তারা মোটামুটি $23 বিলিয়ন আর্ন করতে পারছেন। সো যেখানে নর্মালি তারা আর্ন করেন $34 বিলিয়ন, তার মানে খুব বেশি আসলে ক্ষতি হয়নি আমাদের। অথচ যদি আমরা কৃষি খাতে দেখি, গত 3 মাসে ব্র্যাকের একটা প্রতিবেদন গতকালকে বের হয়েছে, যেখানে মোটামুটি গত 3 মাসে আমরা 56,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, যেখানে কৃষকরা 56,000 কোটি টাকার মতো লস করছে শুধুমাত্র এই 3 মাসে। যেখানে এই 3 মাসে গার্মেন্টস সেক্টরের আমাদের লস ছিল হচ্ছে প্রায় 38,000 কোটি টাকার মতো। তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত আসলে হচ্ছে আমাদের কৃষি খাত। এবং কৃষি খাতের ক্ষতি হওয়ার আসলে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আছে, বিভিন্ন দিকের ইম্প্যাক্ট আছে। কৃষকের যে শুধু ক্ষতি হচ্ছে তা না, তার সাথে জড়িত যারা, সেখানে পরিবহন থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সবারই ক্ষতি হচ্ছে। এবং কৃষক যদি কোনো কারণে কৃষি কাজ কমিয়ে দেয়, কৃষক যদি ফলন কমায় দেয়, কৃষক যদি কাজ করা কমায় দেয়, তাহলে এটার ফল আমরা 16 কোটিকেই বহন করতে হবে। তাহলে এই বাজেটের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ হবে হচ্ছে কৃষিখাত।
প্রথমেই হচ্ছে আমাদের চিকিৎসা খাত দেখতে হবে। চিকিৎসা সেক্টরে আমরা কিভাবে যত ভালোভাবে আমাদের মানুষজনকে চিকিৎসা সেবাতে পৌঁছায় দিতে পারবো, মানুষের জীবন রক্ষা করতে পারবো, এবং জীবন রক্ষার জন্য আরেকটা যে অবদান এবং আরেকটা যে অংশ, সেটা হচ্ছে আমাদের কৃষিখাত, এবং এটা আমাদের দ্বিতীয় সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিতে হবে। 3 নম্বর হচ্ছে শিক্ষা। আমরা এখন বারবার দেখে আসছি যে আমরা যখনই বলবো যে আমাদের জব নাই, আমাদের চাকরি নাই, এত কিছু নাই, যখনই আমরা এত কিছু নাই বলি, এটার পিছনে সবচেয়ে বড় কারণটাই আসলে দাঁড়ায় হচ্ছে যে আমরা ওই জায়গাগুলো ধরতে পারিনি। কেন ধরতে পারিনি? কারণ আমরা ওই জায়গাগুলো ধরার মতো নিজেকে প্রিপেয়ার করতে পারিনি, নিজেকে প্রস্তুত করতে পারিনি। এবং প্রস্তুত করতে গেলে আমাদের শিক্ষা দরকার, আমাদের রিসার্চ দরকার, কোন জায়গায় কতটুকু কেন আমরা এখানটায় কাজ করব, এই জিনিসগুলো আমাদের দরকার। এবং আমরা সব সময় দেখে আসছি যে আমরা আমাদের সক্ষমতার তুলনাতেও ঠিকমতো আমাদের কাজগুলো করতে পারছি না, শুধুমাত্র নিজের ক্ষেত্রে যে অভাবগুলো আছে এটার কারণে। সো আমরা চাই যে বাজেটে এই ব্যাপারগুলো যেন সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ হয়। জি স্যার, এক্স্যাক্টলি স্যার। আসলে স্যার তাহলে আমরা আমরা সকল ক্ষেত্রেই সবগুলো ক্ষেত্রে এই নিউ নর্মাল সিচুয়েশনটাকে এমব্রেস করতে হবে স্যার। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর স্যার, আর স্যার আমাদের যে যে তিনটি খাত স্যার বললেন যে বাজেটে, এই তিনটি খাতে স্যার আমরা বিশেষ করে যদি স্যার আপনি যেভাবে এক্সপ্লেন করলেন খুব সুন্দরভাবে স্যার, এইভাবে যদি আমরা এই সমস্ত দিকে সাধারণত চেঞ্জ আসার কথা। তো স্যার আমাদের যেহেতু আমরা লাইভে আছি স্যার, অনেকেই কমেন্ট করছে। এখানে স্যার দেখতে পাচ্ছি যে রাফা আঞ্জুম, মিরাজুল সমিত, রেজওয়ানা বুশরা, ইফাত জাহান, রাকিব রহমান সহ আরো অনেকে স্যার দেখছে ও কমেন্ট করেছে স্যার, খুব ভালো লাগছে। তো এখানে কিছু স্যার আমরা দর্শকের আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের লাইভে এবং কমেন্টের মাধ্যমে জানাতেও পারেন আপনাদের মতামত। তো স্যার আমরা কিছু কোশ্চেন নেবো এবার স্যার। হ্যাঁ, আমরা কিছু অবশ্যই। স্যার কোশ্চেন নিতে চাচ্ছি। হ্যালো স্যার, আপনার কাছে একটা কোশ্চেন নিয়ে আসছি যে হচ্ছে আপনি যেরকম গার্মেন্টস সেক্টর নিয়ে যেটা বললেন সেটা হচ্ছে গতকালকের বিজিএমইর যে রিপোর্ট সেখান থেকে রুবানা হক যেটা বললেন যে তাদের হচ্ছে যা আছে সেখান থেকেও 55% তাদের পার্সেন্টেজ কমে যাচ্ছে, প্লাস তারা এখন যে পর্যন্ত প্রফিট করছে তা আগামীতে দেখা যাচ্ছে যে 65% অর্ডার তাদের লেস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের বাধ্য হয়ে তাদের শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে। এ, যেহেতু শ্রমিক ছাঁটাই করতে হচ্ছে আর তাদের অর্ডারও কম, সেক্ষেত্রে আমরা তো পোশাকের একটা লাভ মানে ক্ষতির দিকটা আমরা মনে হয় দেখতে পাবো। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন, একদিক থেকে চাকরি আরেক দিক থেকে আমাদের পোশাক খাতের ইনকামটা? এটাই স্যার আপনার কাছে কোশ্চেন আপাতত। আচ্ছা, এটা আসলে ব্যাখ্যা করতে গেলে একটু ব্যাপারটাকে একটু ব্রড স্কেলে দেখতে হবে। যেমন হচ্ছে উনি যেটা বলেছেন যে অর্ডার কমে যাবে, কথা সত্যি, অর্ডার অবশ্যই কমবে, অর্ডার কমতে বাধ্য। কারণ কি? কারণ হচ্ছে লোকজন তো এখন পোশাক কিনবে না। মানুষের এখন মূল চাহিদা দুইটা, মানে বেসিক্যালি মূল চাহিদা একটা, বেঁচে থাকা। এখন বেঁচে থাকতে গেলে মানুষের কি দরকার? চিকিৎসা দরকার এবং খাদ্য দরকার। এই দুইটা যখন সে শিওর হবে, তারপরে সে চিন্তা করবে আমি পোশাক কিনবো কি কিনবো না। এখন ওনারা যেটা বললেন যে আমাদের অর্ডার বাতিল হয়ে গিয়েছে, আমাদের অনেকগুলো অর্ডার আসেনি, এবং হচ্ছে ভবিষ্যতে আমাদের আরো অর্ডার কমবে এবং লোকজনের চাকরি থাকবে না, ছাঁটাই শুরু করবে, এরকম উনি বলেছেন। এখানে আসলে বেশ কিছু কথা আছে। সেটা হচ্ছে প্রথমেই হলো যে অর্ডার যে থাকবে না এটা তো আমরা জানি, পুরো পৃথিবীতে অর্ডার কমে গেছে, অর্ডার থাকবে না এটা আমরা জানি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কোনো কোম্পানি লস দিয়ে কোম্পানি চালাবে না, কোনো গার্মেন্টসে লস দিয়ে গার্মেন্টস চালাবে না, অবশ্যই চালাবে না। কিন্তু এতগুলো মানুষ, তাদের দিকটা আমাদের দেখতে হবে। আমরা প্রায় 20 বছর 25 বছর ধরে গার্মেন্টসে হচ্ছে আমরা কাপড় বানাই, আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্টার। অথচ আমরা যদি 6 মাস আমাদের নিজেদের শ্রমিকদের সাপোর্ট দিতে না পারি, তাহলে তো বলতে হবে যে আমাদের আসলে যখন আমরা বিজনেস মডেলটা দাঁড় করিয়েছিলাম সেখানে তো আমাদের সমস্যা আছে। এর মাঝখানে আবার সরকার তাদেরকে প্রণোদনা দিয়েছে 5,000 কোটি টাকার মতো, এবং আরো দিবে, এ ব্যাপারে কথাবার্তা চলছে। সো এই যে প্রণোদনাগুলো হচ্ছে, এই প্রণোদনাগুলোকে আমরা কিভাবে সর্বোচ্চভাবে সদ্ব্যবহার করতে পারি? কেন সব সময় সব প্রণোদনা সরকারকেই দিতে হবে?
কেন মালিক পক্ষ নিজেরা কোনো দায়ভার নেবেন না? আমার এখানে কাজ করে, আজকে আমার বিজনেস কম, আমার লস হচ্ছে, সেই জন্য আমি কোম্পানি বন্ধ করে দিব কিংবা আমি ছাঁটাই করে দিব। খুব লজিক্যাল কথাবার্তা। এটা যদি লজিক্যাল হয়, আমার যখন 3 গুণ প্রফিট হয়েছিল, তাকে যখন আমি এক্সট্রা আওয়ার কাজ করাইছি, কাজ করানোর পরেই তাকে আমি টাকা দিছি, তাকে কি আমি বেতন বাড়াই দিয়েছিলাম? তা তো দেইনি। তো এখানে আমাদের আসলে শুধু জিনিসটা, বিজনেস মডেলটাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সাইড থেকে চিন্তা করলে হবে না, এখানে আমাদের একটু মানবিক ব্যাপার থেকেও চিন্তা করতে হবে। কোনো ব্যবসায় ক্ষতি দিয়ে, লস দিয়ে চলবে না। এটা যেমন আমরা জানি অর্ডার কমে গেলে চাকরি থাকবে না, এটাও আমরা ঠিক একইভাবে জানি। কিন্তু একই সাথে আমরা এটাও জানি যে হচ্ছে চাকরি যদি না থাকে, এই চাকরি না থাকার লেনটাকে কিভাবে কমায় আনা যায়। মার্চ থেকে যদি অর্ডার আসা কম হয়, এখন জুন মাস চলতেছে, 3 মাস, তার মধ্যে সরকার বেশ কিছু প্রণোদনা দিয়েছে, আমরা কি আরো 3 মাস এই ব্যাপারটাকে লেন্দি করতে পারি না? আমরা কি 6 মাস পর্যন্ত আমাদের যে কর্মীরা আছে তাদেরকে আমরা কিছুটা টাকা দিয়ে হলেও কি তাদেরকে আমরা অফিস গার্মেন্টসে রাখতে পারি না? তাদেরকে কিছুটা কাজ করায় হলেও কি আমরা রাখতে পারি না? ওনারা বলছেন যে 55%, 55% অর্ডার কমে যাবে, তার মানে 45% অর্ডার তো থাকবে। তো এই অর্ডারগুলো নিয়ে কি আমরা কাজ করতে পারি না? আমরা কি নতুন কোনো জায়গায়, নতুন কোনো মার্কেট ইনোভেট করার চেষ্টা করতে পারি না? বিভিন্ন ধরনের পিপির অনেক ডিমান্ড বাড়বে, মাস্কের অনেক ডিমান্ড বাড়বে, প্রত্যেকটা মানুষের জন্য তাদের পার্সোনাল সেফটির জন্য তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের দরকার পড়বে। আমরা কি এগুলো জায়গায় কিছু রপ্তানি করে, কিছু তৈরি করে আমরা কি এগুলো ব্যাপার কাজ করতে পারি না? এখানে আসলে অনেকগুলো ব্যাপার আছে। এখানে সব ব্যাপারটাকে শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি প্রফিট এবং লস এটা দিয়ে আমরা যদি হিসাব করতে চাই, এটা নিয়ে যদি আমরা ভাবতে চাই, তাহলে আসলে এটা উত্তর পাওয়া যাবে না। সরকার এখানে যেমন সাহায্য করছে, একইভাবে বিজিএমইএ কে এবং একইভাবে কারখানা মালিকদের সবাইকে সহানুভূতিশীল হতে হবে। এটা কোনোভাবেই শুধুমাত্র প্রফিট লসের মধ্যে আটকে রাখা যাবে না। জি স্যার, এক্স্যাক্টলি। এখানে স্যার একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি স্যার, আপনি বলছেন যে এখানে আমাদের সরকার অবশ্যই স্যার অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে ও আমরা ভালো করছি, কিন্তু এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং মালিক পক্ষকেও স্যার এক্ষেত্রে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে স্যার এখানে একটা জিনিস দাঁড়ায় যে আমরা জানি যে বাংলাদেশের এক্সপোর্ট গুড মেইনলি স্যার রেডিমেড গার্মেন্টস এর উপর কিন্তু নির্ভরশীল স্যার, এবং এই রেডিমেড এবং এখানকার 89%ই এক্সপোর্ট অ্যাপেরাল প্রোডাক্ট স্যার। তো এখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে স্যার আমাদের যে এক্সপোর্ট সেক্টরটা স্যার, এটা খুব একটা ডাইভার্সিফাইড নয়। এটা স্যার এখন আমরা এইটার জন্য বিভিন্ন এই বর্তমানে এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা একটা সমস্যার মুখোমুখি হয়েছি। তো এইটা যেহেতু স্যার ডাইভার্সিফাইড নয়, এই ক্ষেত্রে কি স্যার আমরা এই কম সময়ে পুষিয়ে ওঠার জন্য কি স্যার কোন রকম স্টেপ নিতে পারি? এটা আসলে ডাইভার্সিফাইড নয়, এটাই যে আমাদের আসলে সমস্যা এই মুহূর্তে তা কিন্তু না। আমরা বেসিক্যালি কি গার্মেন্টস সেক্টর, আমাদের সত্যিকারের গার্মেন্টস সেক্টর হচ্ছে আমরা আসলে সেলাই করি, আমরা বড় আকারের দর্জি। আমাদের ফরওয়ার্ড লিঙ্কেজ খুব ভালো, কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কিন্তু এরকম না। আমরা সবকিছু মোটামুটি ইম্পোর্ট করে আনি, আমরা টেক্সট ফ্যাব্রিক্স ইম্পোর্ট করে আনি, আমরা ইভেন সুতা পর্যন্ত আমরা অনেক সময় ইম্পোর্ট করে আনি। সো বেসিক্যালি আমরা নিয়ে আসি, এখানে আমরা সেলাই করি, দেন বিক্রি করি। এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ। আমরা খুব বেশি পার্সেন্ট যে ভ্যালু অ্যাড করি তা কিন্তু না। আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে যা বিক্রি করি, যা যে পরিমাণ এক্সপোর্ট করি, সেখানে আসলে ভ্যালু অ্যাডিশন 20 to 25% বেশি না। একই সাথে এটা সত্যি যে এটা আমাদের সবচেয়ে বড় হচ্ছে এক্সপোর্টের খাত, কিন্তু জিডিপিতে এখন পর্যন্ত এটার অবদান কৃষি খাতের চেয়ে কিন্তু কম। কৃষি খাতে আমাদের প্রায় জিডিপিটা অবদান প্রায় 15%, যেখানে গার্মেন্টস এর মনে হয় 12 কি 13%, এক্সাক্ট আমার মনে নেই। তারপরেও এই খাতের ক্ষেত্রে এটাকে আসলে বাঁচাতে গেলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পুরো প্রসেসটাকে রিভিউ করা দরকার। হ্যাঁ, আমাদের এখন অর্ডার কমে যাবে, আমাদের এখন সেলস কমে যাবে, আমাদের এখন কর্মী ছাঁটাই করতে হবে, আমি সব মানি যে এখানে আমাদের সবগুলো এগুলো কমবে, কিন্তু এগুলোকে এমন ভাবে করতে হবে যেন এটা মানবিক পর্যায়ে থাকে। যেমন বেশ কিছু এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরেন
একটা গার্মেন্টসে 1,000 শ্রমিক, 1,000 না একটু বাড়াই বলি, 10,000 শ্রমিক কাজ করে। তার মধ্যে টপ লেভেলের অনেক লোকজন আছে কাজ করে, যাদের এক একজনের বেতন ফর এক্সাম্পল 4 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে। তো 4 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে যাদের বেতন, তাদেরকে যদি আমি কিছু কমিয়ে বেতন দিতে পারি, তাদেরকে আমি যদি কিছু ডিসকাউন্টে বেতন দেই এবং সে টাকা যদি আমি আমার শ্রমিকদের দিতে চাই, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা কমে যায়। এবং এই মডেল কিন্তু শুধু বাংলাদেশ না, এটা অনেকখানে ফলো করা হচ্ছে। ইভেন যদি আপনারা ফুটবল ক্লাবগুলোর দিকে খেয়াল করে দেখেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, মেসি, রোনাল্ডো, ওদের সবারই বেতন কাট করা হয়েছে। কেন কাট করা হয়েছে? যেন ক্লাবের বাকি যে এমপ্লয়িরা, যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস এমপ্লয়ি আছে, তাদেরকে ঠিক মতো অ্যাফোর্ড করা যায়। এটা একটা মহামারী, এটা একটা জরুরি অবস্থা। এই অবস্থায় আমাদের সবাইকে কিছু না কিছু কষ্ট করতে হবে। এই কষ্ট করার জন্য শুধুমাত্র আমি শ্রমিক ছাঁটাই করব আর বাকিদের আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না, ব্যাপারটা আসলে এরকম করাটা আসলে ঠিক না। এখানে আমি সবসময় বলছি যে ব্যাপারটাকে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা আসলে এখান থেকে উত্তরণ করতে পারবো না, আমাদেরকে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কবি একটা জিনিস খুব ভালোভাবে আমাদের শিখাই দিয়ে গেছে, সেটা হচ্ছে এখানে ভালো থাকলে সবাই মিলে ভালো থাকতে হবে, অথবা কেউ ভালো থাকবে না। এখানে শুধু আমি ভালো থাকবো এই কনসেপ্টটা কোনোভাবেই কাজ করবে না। এখানে হয় সবাই ভালো থাকবে, নাহলে কেউ থাকবে না। জি স্যার, আপনার কথার সাথে স্যার আমরা সবাই একমত। এবং স্যার এখানে আপনার একটা কথার সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই যে স্যার, সাউথ এশিয়ান ইকোনমিক ফোকাস রিপোর্টেও অনেকটা এরকম ভাবেই স্যার তারা রিপোর্ট দিয়েছে যে যদি স্যার চাঁচাছোলা ভাবে বলি যে স্যার, শুধুমাত্র তারা জানিয়েছে যে ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যক্তিবর্গের জন্য ঋণ মওকুফের ব্যবস্থা করতে হবে, যেটা স্যার আপনি বললেন যে সহনশীলতা এবং সবাই মিলে, শুধুমাত্র অর্থনৈতিক লাভটার দিকে লেখা যাবে না, ইন দ্য লং রান দেখতে গেলে আমাদের কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতেই হবে। এবং এছাড়াও তারা বলেছে যে এজন্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও রপ্তানি ত্বরান্বিত করার জন্য আঞ্চলিক শুল্ক ছাড়পত্র সহজ করার আহ্বান দিয়েছে তারা। এই শুল্কটাও স্যার সহজ করতে হবে। তো স্যার ধন্যবাদ স্যার এই টপিকটাতে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আমরা স্যার আরেকটি প্রশ্ন নিতে চাই স্যার, আমরা অনেকেই স্যার প্রশ্ন করছেন, তো আরেকটা স্যার প্রশ্ন নিতে চাই আমরা। স্যার আমাদের কমেন্ট বক্সে মিরাজুল সুমিত কোশ্চেন করছেন স্যার, রেডিমেড গার্মেন্টস আর হচ্ছে আপনি যে বললেন রেমিটেন্স, এই দুটোই আমাদের যে জিডিপি সেটা হোল্ড আপ করা পসিবল, বাট শুধু কি এই দুটো দিয়েই পসিবল? বাট এই দুটো দিয়ে কতটা পসিবল? আচ্ছা, না, শুধু দুটোতেই পসিবল ব্যাপারটা এরকম না। জিনিসটা হচ্ছে কি, যে আমরা বলছি যে রেমিটেন্স যেটা আমাদের আসছে, আলহামদুলিল্লাহ আমাদের যে পরিমাণ রিজার্ভ আছে ভালো, খুবই ভালো। কিন্তু শুধুমাত্র এই দুইটার উপরেই যদি আমরা বেস করে থাকি, এই দুইটার উপরে বেস করে থেকে আমরা পুরোটা সামলাতে পারবো না। আমাদের আসলে এক একটা দেশি অর্থনীতিটা এক এক রকম। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যেভাবেই হোক আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে হবে। আমাদের কৃষককে যথেষ্ট পরিমাণ ঋণ দিতে হবে, সহায়তা দিতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, যেন তারা তাদের কৃষিকাজটা ঠিকমতো করতে পারে। কোনোভাবেই যেন কৃষিকাজটা আটকায় না যায়, কোনোভাবেই যেন এটা বন্ধ হয়ে না যায়। আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঠিক রাখতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি কৃষকের ওইখানটায় ঠিকমতো প্রণোদনা দিতে পারি, কাজ করতে পারি, আমরা যদি আমাদের গ্রামীণ অর্থনীতিকে চালনা করতে পারি, গ্রামের লোকজনের হাতে যদি আমরা টাকা পৌঁছাই দিতে পারি, আমাদের অর্থনীতি কিন্তু অনেক ভালো জায়গায় চলে যাবে। এটা একটা খুব সাধারণ একটা ব্যাখ্যা দেওয়া যায়। আমাদের চাহিদা যখন কমে যায়, আমরা কি বলি যে হ্যাঁ আমাদের চাহিদা কমে গেছে, এই জন্য আমরা কি করব, কোম্পানিরা জিনিস কম তৈরি করবে। চাহিদা কখন কমে? যখন মানুষের হাতে টাকা কম থাকে। কিন্তু আমি যদি আমার গ্রামীণ অর্থনীতির চাকা চালু রাখতে পারি, ওদেরকে আমি যদি প্রণোদনা দিয়ে, কম সুদের ঋণ দিয়ে, ওদেরকে যদি আমি সাপোর্ট দিয়ে ওদের কাছে টাকা পৌঁছানোর ব্যবস্থা করি, ওর হাতে যখন টাকা থাকবে প্রান্তিক পর্যায়ে, সে কি করবে? খরচ করবে। সে যখন খরচ করা শুরু করবে, টাকাটা কি করবে? আমাদের অর্থনীতির মধ্যে চাহিদা তৈরি করবে। চাহিদা তৈরি হইলেই আমাদের প্রোডাকশন বাড়বে এবং জব থেকে শুরু করে সবকিছু অনেকটা স্টেবল ওয়েতে পৌঁছায় যাবে। আমাদের এখন অনেকটাই বাইরের দিকে না তাকায়, দেশের বাইরে আমি কত এক্সপোর্ট করতেছি, দেশের বাইরে আমার কি দরকার, এটাকে না করে 16 কোটি মানুষের যে বাজার আছে, 16 কোটি মানুষের এই বাজারের দিকে দেখতে হবে। সবসময় যে আমাকে বিদেশে এক্সপোর্ট করে টাকা ইনকাম করতে হবে এমন তো কোনো কথা নেই।
16 কোটি মানুষের চাহিদা যদি আমি ঠিকমতো মিটাইতে পারি, এদের হাতে যদি আমি ঠিকমতো টাকা পৌঁছে দিতে পারি, অনেকটা অটার্কি ইকোনমির মতো, যতটা কম বাইরের সাথে যোগাযোগ করে, তাহলে আমাদের ইকোনমি একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত স্টেবল হতে পারে। যদিও এটা পুরোপুরি স্টেবল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি ইন্টারন্যাশনাল ইকোনমির সাথে আমরা পৌঁছাবো, বাট তারপরেও এটা একটা পার্টিকুলার লেভেল পর্যন্ত স্টেবল হতে পারে। জি স্যার। স্যার আমরা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি নিয়ে কথা বলছি, যখন কথা বলছি, তো এই ক্ষেত্রে স্যার আমাদের একজন কমেন্টও করেছেন স্যার, যে ইমরান হাসান নামে। তো স্যার বর্তমানে যে আমরা জানি যে রেমিটেন্স যে একটা, স্যার আমাদের ইকোনমিতে দুইটা জিনিসের উপর খুব একটা হচ্ছে আরএমজি সেক্টর আর একটা হচ্ছে রেমিটেন্স স্যার। তো রেমিটেন্সটার উপরেও স্যার আমরা অনেকখানি নির্ভরশীল ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশে আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছিলেন, যারা আমাদের দেশের নাগরিক, তারা অধিকাংশই বেসরকারি। তো এই বেসরকারি থাকাতে তাদের অনেকেরই জবলেস হয়ে পড়েছেন, বা বিভিন্ন কারণে তারা ওই রেমিটেন্সের অর্থটা স্যার আমরা পাচ্ছি না। এবং এই এই ক্ষেত্রে স্যার আমরা কিভাবে সমস্যার সম্মুখীন হতে পারি, বা এটাকে কি কোপ আপ করার ওয়েটা কি স্যার? আচ্ছা, এখন আসলে রেমিটেন্সের উপর, হ্যাঁ, রেমিটেন্স হচ্ছে আমাদের অর্থনীতির একটা স্তম্ভ। এই যে যারা বিভিন্ন দেশের বাইরে থাকেন, ওনারা আমাদেরকে যে ডলারগুলো পাঠান, এটা হচ্ছে আমাদের রেমিটেন্সের, মানে আমাদের বৈদেশিক রিজার্ভের একটা সবচেয়ে বড় ইনফ্লো। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা দেশের ইকোনমি তো খারাপ, ওরাই জব পাচ্ছে না, তো এখানে জব থাকবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন এটাকে আমরা কিভাবে ওভারকাম করব, এটা আসলে একদিন ওভারকাম হবে না। আমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে সরকার থেকে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করে তাদেরকে অন্তত পক্ষে সেখানে রাখার ব্যবস্থা করতে হবে, সেখানে যেন তারা থাকতে পারে। কারণ তারা যদি দেশে চলে আসে, যতটুকু সম্ভাবনা ছিল আমাদের এখান থেকে আরো অর্থনীতিতে আরো রেমিটেন্স পাওয়ার, সেটা কমে যাবে। তো আমাদের অ্যাটলিস্ট ব্যবস্থা করতে হবে তারা যেন ওখানে সার্ভাইভ করতে পারে। আমাদের বিদেশি মিশনগুলোকে ব্যাপারে অনেক প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে, রিঅ্যাক্টিভ হলে হবে না, প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং তাদেরকে পারলে ওই সময়ে ওই জায়গায় যে ধরনের ডিমান্ড তৈরি হবে বলে আমরা মনে করছি, সেই ধরনের স্কিল বিল্ড আপে তাদেরকে সহায়তা করা যায় কিনা, এটা আমাদের দেখতে হবে। যদি আমরা তাদেরকে সেই দেশের সেইখানকার ডিমান্ড অনুযায়ী স্কিল ডেভেলপ করাতে পারি, তাহলে আমাদের রেমিটেন্সের ফ্লো 1 থেকে 2 বছরের মধ্যে আবার ঠিক হয়ে যাবে। তো তাদেরকে আমাদেরকে কাজে ঢুকানোর জন্য দরকার হইলে তাদেরকে যদি আলাদা করে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হয়, তাদেরকে আলাদা করে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হয়, সেই জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। এবং অবশ্যই কূটনৈতিক পর্যায়ে আমাদেরকে বেশ বড় এবং শক্তিশালী একটা ভূমিকা পালন করতে হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরেকটা কোয়েশ্চেন নেব স্যার। স্যার এখানে আরেকটা কোশ্চেন এসেছে, কোশ্চেনটা করেছে জাফরা চৌধুরী। তো জিনিসটা হচ্ছে আমাদের বিজনেসের কাঠামোগত অবদানের ক্ষেত্রেও যারা এন্টারপ্রেনার তারাও বেশ অবদান রাখছে, বাট স্টার্ট আপ বিজনেস দেখা যাচ্ছে যে এখন মানে ম্যাক্সিমামটা কাইন্ড অফ কোল্যাপস করে ফেলছে। তো সেই ক্ষেত্রে কোনোভাবে কি তাদেরকে ব্যাকআপ দেওয়া যায়, আর ব্যাকআপ দিলে সেটা কিভাবে দিতে পারে আমাদের গভর্নমেন্ট, সে বিষয়ে যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে মানে খুবই দরকারি একটা ব্যাপার। আমাদের সত্যিকার অর্থে আমাদের বেসরকারি খাতে এন্টারপ্রেনারদের অনেক বড় একটা অবদান আছে। এখন কথা হচ্ছে যে অনেক এন্টারপ্রেনার এই মুহূর্তে প্রায় বন্ধের কাছাকাছি। এখন ওনারা কি করবে? ফার্স্ট হচ্ছে কিছু উপদেশ প্রথমে দিয়ে দেওয়া যায়, মানে কিছু সহজ রাস্তা, যে প্রথমেই হচ্ছে নিজেদের হচ্ছে ফিক্সড কস্টগুলো কমায় ফেলতে হবে, ভেরিয়েবল কস্ট যেটা না করলেই না সেটা করতে হবে। তাদেরকে নতুনভাবে কিভাবে হচ্ছে বিজনেসটা রান করতে হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো খুব সাধারণ কথাবার্তা। যেমন কেউ যদি একটা অফিস নিয়ে থাকে, এখন তো অফিসের কোনো দরকার নাই, অফিস ছেড়ে দিবে, কিংবা অফিসের বাড়িওয়ালার সাথে যে কিংবা রেন্ট যার কাছ থেকে নিয়েছে অফিসের স্পেস, তার সাথে কথা বলে রেন্ট কমায় আনা যায় কিনা এটা দেখতে হবে। যদি কমায় আনা না যায়, দরকার ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এখন ভার্চুয়াল অফিস তৈরি করতে হবে অনলাইনে অথবা কোনো একটা ওয়েবসাইটে, যেভাবে হোক তাদের কস্ট কমাতে হবে। এবং একই সাথে অবশ্যই তাদেরকে সরকারের সহায়তা দরকার পড়বে।
যেমন তাদেরকে কম সুদে লোন দিতে হবে, তাদের যে লোনগুলো আছে সেখানে তাদেরকে সময় বাড়িয়ে দিতে হবে, অথবা পারলে কিছু সুদ মওকুফ করে দিতে হবে। এবং তাদেরকে আরো একটি ব্যাপারে সরকারের সবচেয়ে বেশি প্রণোদনা যেটা দরকার হবে, তাদের এই বিজনেসটা কিংবা ব্যবসাটা সচল রাখার জন্য সরকারকে তাদের কাছ থেকে জিনিস কিনতে কিংবা অন্যদেরকে তাদের কাছ থেকে জিনিস কিনতে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সবসময় যে মানে যদি আমরা একটু পিছনের দিকে তাকাই 1921-এর দিকে যখন গ্রেট ডিপ্রেশন হয়েছিল, যদিও সেটার কনটেক্সট আর এটার কনটেক্সট আলাদা, বাট কেইন্স ওই সময় যে প্ল্যানিংটা দিয়েছিল দ্যাট ওয়াজ গুড, যে তোমার খরচ বাড়াতে হবে। এখন খরচ বাড়াইতে যদি আমাকে হয়, খরচ যখন আমি বাড়াইতে চাবো, তার মানে আমার কাছে টাকা থাকতে হবে। প্রথম কথা হচ্ছে টাকা থাকার জন্য এই মুহূর্তে কারো কাছে যদি টাকা না থাকে, কারো কাছে টাকা থাকবে, সরকারের কাছে টাকা থাকবে। তাহলে সরকারের উচিত হবে এই যে টাকাটা তার কাছে থাকবে, এই টাকাটা যেন মানুষের হাত পর্যন্ত ঠিকমতো পৌঁছে যেতে পারে। কথাটা হচ্ছে মানুষের হাত পর্যন্ত, কিছু মানুষের হাত পর্যন্ত না। এমন ভাবে টাকাটা সার্কুলেট করতে হবে যেখানে মেজরিটি পার্সন অফ দ্য পিপল ক্যান গেট দ্য মানি অর হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্যাট মানি। এটা যদি করতে পারে তাহলেই হচ্ছে আমাদের এন্টারপ্রেনাররা অনেকটা বেঁচে যাবে। কারণ একটা ছোট উদাহরণ দেওয়া যায়, যেমন অনেক এন্টারপ্রেনার ছিল যারা ফেসবুকে হচ্ছে পেজ তৈরি করে জামা বিক্রি করত। এখন জামা বিক্রি তো কমে গেছে, এখন লোকজন তো জামা কিনবে না। এবং বেশিরভাগ সময় তারা কি দেখতো, যে এই এন্টারপ্রেনাররা কি করতো, যে বিভিন্ন দেশ থেকে কাপড় আনতো, জামা আনতো, থ্রি পিস আনতো, এনে লাইভ করে বিক্রি করতো। সো এই এন্টারপ্রেনাররা তারা যদি শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে থাকে, তাহলে তাদের লসটা কি, তাদের বিক্রি কমে গেছে, কিন্তু একই সাথে তার কিন্তু কোনো ফিক্সড কস্ট ছিল না, তার কোনো দোকান মেনটেন করতে হয়নি, তার কোনো কর্মচারী মেনটেন করতে হয়নি। তো তারা একটা খারাপ অবস্থাতে থাকলেও উঠে আসতে পারবে। সমস্যা কাদের? সমস্যা হচ্ছে ছোট দোকান, ছোট এন্টারপ্রেনার যারা যারা একটা ছোট্ট দোকান দিয়ে আসছে, যেখানটায় তারা কিছু কাপড় বিক্রি করে, যেখানটায় তারা 3জন কর্মচারী রাখছে। তাদের জন্য আমাদের কি কাজ করতে হবে? তাদেরকে প্রথমে যেটা বললাম, ফার্স্টে হচ্ছে তাদের ফিক্সড কস্ট কমায় ফেলতে হবে। দরকার হলে সেই দোকানের জন্য যে খরচ ছিল, যে রেন্ট তাকে দিতে হচ্ছে, এটা কমানোর ব্যবস্থা করতে হবে, অথবা বন্ধ করতে হবে, অথবা সেটাকে নিয়ে যেতে হবে অনলাইনে। অনলাইনে যদি নিয়ে যায় তার খরচ কমে যাবে, কর্মচারীদেরকেও সে তার প্রফিটের কিছু টাকা দিতে হবে। আমি সবসময় যেটা বলবো, এন্টারপ্রেনার এটা খুব ভালো মতো বুঝে যে আমার টিমকে যদি আমি ঠিকমতো সাপোর্ট দিতে না পারি, এই টিমের কাছ থেকে আমি সাপোর্ট পাবো না। সো ঠিক আছে, পুরো স্যালারি আপনারা দিতে পারছেন না, ব্যবসা নাই, কিন্তু তাদেরকে ছাঁটাই করিয়েন না, তাদেরকে কিছুটা হলেও দেন, তারাও যেন বাঁচে, আপনারাও যেন বাঁচে। জি স্যার, এক্স্যাক্টলি স্যার, থ্যাংক ইউ স্যার, আসলে আমাদের এই জিনিসটা এত সুন্দরভাবে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। আমরা আসলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা কোভিড-19 কে বা এটাকে বলতে পারি স্যার, আমরা করোনাকে জয় করার জন্য আমরা কিছু লং টার্ম সিচুয়েশন এবং লং টার্মে স্যার কিছু পদক্ষেপ নিতে হবে, এবং আমাদের মানসিকতাটাও প্রথমে চেঞ্জ করতে হবে। তো আমরা স্যার আরো কিছু প্রশ্নে যেতে চাইছি। থ্যাংক ইউ অর্ক। স্যার আমি একটু আরেকটু পিছনে যেতে চাই, যে গার্মেন্ট সেক্টরের দিকে। এটা হচ্ছে রিলেটেড যে আমাদের তো এখন দেখতে পাচ্ছি যে করোনার জন্য পিপি মাস্ক এগুলোর খুব ডিমান্ড বেড়ে গেছে। তো যেহেতু গার্মেন্ট সেক্টর গুলো এগুলো বানাচ্ছে, তাহলে স্যার আমরা কি মানে সেদিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারি যে আমাদের অর্ডার এখান থেকে কমে যাচ্ছে? আর এটার সাথে রিলেটেড আরেকটা, যে আপনি যেরকম বললেন আমরা অনলাইন দিক থেকেও আমরা এগোতে পারি। তো আরেকটা কোশ্চেন এরকম আসছে যে হচ্ছে আমাদের দেশ তো টেকনোলজি থেকে কিছুটা হলেও সব দিক থেকে পিছিয়ে আছে। তো অনলাইন প্রযুক্তিটা কি সব থেকে বিস্তার করা পসিবল? এটা স্যার যদি একটু ক্লিয়ার করতেন এই দুটো question। আচ্ছা, প্রথমের মানে পরেরটা আগে দিই, তারপরেরটা মানে পরের প্রশ্নের উত্তর আগে দিই। তো অনলাইন আমাদের সব দিকে বিস্তার করা পসিবল কিনা দেশে, এটা আমাদের করতেই হবে। এটা আসলে আমাদের সেকেন্ড কোনো অপশন নাই। আর হচ্ছে পসিবল কিনা, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পুরো দেশের 99% আমরা আমাদের মোবাইল নেটওয়ার্ক কভারেজের মধ্যে আছে।
সো মোবাইল নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকার ফলে যে সুবিধাটা হচ্ছে যে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। সো মোবাইল নেটওয়ার্ক দিয়ে আমরা নেটের মধ্যে অ্যাক্সেস পাচ্ছি, খুব হাই স্পিড হয়তো পাই না অনেকখানে, বাট মোস্ট অফ দ্য জায়গায় পাচ্ছি। বাকি যেটুকু সমস্যা আছে এটা মনে হয় যে না, সলভ করা খুব বেশি কঠিন কাজ না। পিপির ক্ষেত্রে আমাদের অর্ডার আরো বাড়বে, কারণ শুধু পিপিই না, আমাদের এখানে গার্মেন্টস একটু চিন্তা করতে হবে এরপর থেকে সেফটি ওয়্যার কি কি হবে। আমরা লকডাউন রাখতে পারবো না, আমরা সব বন্ধ করে দিব, আমরা সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে থাকবে, এটা আসলে ফিজিবল না। তাহলে ফিজিবল কি, মানুষজনকে বের হইতে হবে, মানুষজনকে বের হইতে গেলে সে তার মতো করে প্রোটেকশন নিয়ে বের হবে। তার মানে পিপি এর ডিমান্ড আসলে কিন্তু বাড়বে, এটা শুধু বাংলাদেশে বাড়বে তা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড বাড়বে। সো আমাদের দরকার এই জায়গাটাকে আমরা কোপ আপ করতে পারবো কিনা। আমার ধারণা যে আমাদের গার্মেন্ট সেক্টর ইজ ম্যাচিওরড এনাফ টু কোপ আপ উইথ দিস টাইপ অফ স্মল চেঞ্জেস। হয়তো প্রথমে তারা একটু ঝামেলায় পড়ে গিয়েছিল, কিন্তু তাদের উচিত এই জায়গাটাকে কোপ আপ করতে পারা। এই জায়গাটাকে কোপ আপ করতে পারলে আমার মনে হয় যে আমাদের অর্ডারের পরিমাণ কমে গেলেও আমাদের গার্মেন্টস সেক্টরের প্রফিটেবিলিটি খুব বেশি আসলে কমবে না। আপনারা যদি নর্মালি বিজিএম এর প্রেসিডেন্টের কথা অনুযায়ী যদি আপনি চিন্তা করে দেখেন, ওনারা নিজেরা আশা করছেন যে এই বছরও $23 বিলিয়ন মতো তারা আর্ন করতে পারবেন, যেখানে খুব স্বাভাবিক অবস্থায় ওনারা $34 বিলিয়ন আর্ন করেন। তার মানে ওনাদের যদি পার্সেন্টেজে আপনারা চিন্তা করি যে কত পার্সেন্ট আসলে লস হয়েছে, সেটা আসলে কিন্তু খুব বেশি অ্যামাউন্টে কিন্তু খুব বেশি বড় না, অ্যারাউন্ড 20 to 25%। সো তাদের প্রফিট যে খুব বেশি হবে তা হবে না, এই খুব বেশি ইম্প্যাক্টেড হবে না। জি স্যার, এক্স্যাক্টলি স্যার। আমাদের স্যার আমরা শো এর একবারে স্যার একদম শেষে চলে এসেছি স্যার। তো আমাদের স্যার অনেকে সাড়া দিয়েছে স্যার। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যে এত অল্প সময় থাকার জন্য সবার কমেন্ট পড়তে পারছি না। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে জাফনা চৌধুরী, রেজওয়ানা বুশরা, ইফতেখার নাইম, মাইশা পূর্বা, ইমরান হাসান, নাইমা আফরোজি, দস্তগীর আবিদ অনেকেই কমেন্ট করেছে। তো এখানে স্যার দেখতে পাচ্ছি যে স্যার এই অনেকেই স্যার এই যে আহ, রেজওয়ানা বুশরা, সাদিয়া আঞ্জুম, অনন্যা, এরা স্যার জানতে চাচ্ছে যে এই শিক্ষা বাজেটে স্যার শিক্ষার ইম্প্যাক্টটা নিয়ে স্যার জানতে চাচ্ছে যে আমরা শিক্ষা ব্যবস্থা এখন স্যার আমরা লকডাউনের মধ্যে আছি স্যার। তো আমাদের কি স্যার এই লকডাউনের মধ্যে থেকে আমরা এই বাজেটেই বা শিক্ষা ব্যবস্থায় কি মানে মূল পরিবর্তনটা কি আসতে পারে, এবং স্যার আমরা এক্ষেত্রে কোন দিকে যাচ্ছি, এটা এটা স্যার যদি স্যার আচ্ছা সংক্ষেপে বলতেন। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে আসলে পরিবর্তন বলতে কি, যে আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল যে শিক্ষা ছিল, আমরা এখন এই মুহূর্তে আমরা পুরোটা এটাকে ব্যবহার করতে পারবো না, এটা আমাদের মেনে নিতে হবে। এই মুহূর্তে আমাদেরকে এটা অনলাইনে মুভ করতেই হবে, এবং এটা করার জন্য বাজেটে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে বাজেট রাখতে হবে, আলাদা বরাদ্দ রাখতে হবে। বিশেষ করে আপনারা যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, আমি উপর থেকে নিচে নামি, প্রথমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, তাদেরকে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থা একরকম না। যাদের অবস্থা ভালো এবং যাদের অবস্থা ভালো না, প্রত্যেকটাকেই সরকারের উচিত তাদের দরকার অনুযায়ী কিছুটা হলেও বরাদ্দ দেওয়া। কারণ আপনারা অনলাইনে আসতেই হবে। আমরা এই মুহূর্তে দুইটা অপশন আছে আমাদের, এক, আমরা সব লেখাপড়া বন্ধ করে রেখে দিব, দুই, আমাদের অনলাইনে করতে হবে। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখবো হার্ভার্ড, অক্সফোর্ড, এমআইটি সবাই এখন অনলাইনে কোর্স করছে, এবং আমরা যদি দেখি ওরা তাদের গ্রাজুয়েশন প্রোগ্রামও অনলাইনে করেছে। আমরা যদি দেখি পিএইচডি থিসিস সাবমিশন অনলাইনে করছে, সবকিছু অনলাইনে করছে, কারণ হচ্ছে কেউ পিছায় পড়তে রাজি না। তো আমরাও পিছায় পড়তে রাজি না। এটা গেল ইউনিভার্সিটির ক্ষেত্রে। আর একটু নিচের দিকে, যত নিচের দিকে আমরা নামবো তত হচ্ছে আমাদের চ্যালেঞ্জটা বাড়বে। বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যাপারগুলো ম্যানেজ করা যতটা সহজ হবে, স্কুল কলেজের জন্য ব্যাপারটা অতটা সহজ হবে না। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজগুলো পুরো দেশ জুড়ে ছড়ানো, এবং সব স্কুল কলেজের অবকাঠামো একরকম নয়, সব জায়গার ভৌগোলিক অবস্থাও একরকম নয়। চরের মধ্যে আমাদের প্রাথমিক বিদ্যালয় আছে, আমাদের দুর্গম পাহাড়ি জায়গায় প্রাথমিক বিদ্যালয় আছে, কিন্তু আমাদেরকে আসলে তো একটা জায়গায় যেতে হবে। এখন এই মুহূর্তে হয়তো আমরা 100% প্রাথমিক শিক্ষাকে কিংবা হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে অনলাইনে আনতে পারবো না,
কিন্তু তারপরেও আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে, যেমন সরকার এর মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বিটিভির মাধ্যমে তারা ক্লাসগুলো সম্প্রচার করছে, এটা একটা ভালো ব্যাপার। কিন্তু তারপরে ইন্টারেকশনটা হচ্ছে না। ইন্টারেকশনটা শিক্ষার জন্য খুবই দরকার। স্কুল কলেজে শুধুমাত্র ব্যাপারটা এরকম না যে পড়াশোনা শেখানো হয়, এখানে একজন আরেকজনের সাথে কিভাবে মেলামেশা করবে, কিভাবে কথা বলবে, কিভাবে সোশ্যালাইজড হবে, পুরো ব্যাপারটা সামাজিকতা, পুরো ব্যাপারটাই বোঝানো হয়। কিন্তু আসলে এই মুহূর্তে পুরোটা সম্ভব না। কিন্তু তারপরেও আমাদের সর্বোচ্চ লেভেল থেকে চেষ্টা করতে হবে যেন সময়গুলো নষ্ট না হয়ে যায়। কারণ সত্যিকার অর্থে আমাদের হাতে একটা সম্পদই থাকে, সেটা হচ্ছে সময়। কারণ এটা চলে গেলে কখনোই ঘুরে আসবে না। এটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার করার জন্য বাজেটে শিক্ষা খাতে আলাদাভাবে বিশেষ বরাদ্দ দরকার, শুধুমাত্র এই প্যান্ডেমিক কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য অথবা এটার সাথে মানায় নেওয়ার জন্য। জি স্যার, ধন্যবাদ। আমরা স্যার শেষ কিছু কমেন্ট নিব স্যার, খুব সংক্ষেপে স্যার। শোভন। আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার এখন শোনা যাচ্ছে? জি। সরি স্যার। স্যার ইফতেখার নাইম ভাইয়া উনি কোশ্চেন করছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা, আমি ডিরেক্ট ওটাই আপনার কাছে তুলে ধরছি। স্যার আপনি একজন দেশবরেণ্য ক্যাপিটাল মার্কেট অ্যানালাইসিস্ট। দেশের অর্থনীতির অন্যতম শক্তি চালিকা শক্তি এই ক্যাপিটাল মার্কেট। কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি যখন শীর্ষে ছিল 2017 থেকে 20 রিজার্ভ জিডিপি সব দিক দিয়ে, তখনও এই ক্যাপিটাল মার্কেট চরম শোচনীয় অবস্থায় ছিল, এখনো আছে। গত 4 জুন তারিখে 13 বছরের সর্বনিম্ন লেনদেন হলো 42 কোটি। কিন্তু বৈশ্বিক পুঁজিবাজার এত খারাপ যাচ্ছে না। ফ্লোর প্রাইস তো কোনো স্থানীয় সমাধান না। কিভাবে আমরা এই ক্যাপিটাল মার্কেটকে শক্তিশালী করতে পারি? আচ্ছা, এটা খুবই কঠিন এবং ভালো একটা কোশ্চেন। প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ যে আপনি হচ্ছে ক্যাপিটাল মার্কেটকে আপনাকে অনেক এত ভালোভাবে ফলো করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আমাদের আসলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল ব্যাপারটা সেভাবে আসলে তৈরি হয়নি। আমাদের প্রথমে অনেক নীতিমালার অভাব ছিল। গত 7 বছর ধরে 5-7 বছর শুধুমাত্র আমাদের নীতিমালা তৈরি করতেই সময় চলে গিয়েছে। এই কারণে দেখা গেছে যে যখন আমাদের জিডিপি খুব ভালো ছিল, আমাদের যখন অর্থনীতি অনেক গ্রোথ ছিল, সেই সময় আমরা ক্যাপিটাল মার্কেটকে সত্যিকারের জায়গায় দাঁড় করাইতে পারিনি। এটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতা, এটা আমাদের মেনে নিতে হবে যে ওই সময় আমাদের একটা বেশ বড় ব্যর্থতা ছিল। এখন কথা হচ্ছে অতীতে যেটা হয়ে গিয়েছে সেটার উপর তো আসলে আমাদের এখন কিছু করার নেই। এই মুহূর্তে আমাদের জন্য একটা খুব ভালো ব্যাপার হয়ে ভালো যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে নতুনভাবে আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠিত হয়েছে। আমাদের নতুন যে টিম, নতুন যে কমিশনারগণ এবং যে চেয়ারম্যানগণ দায়িত্ব নিয়েছেন, প্রত্যেকেই আমি পার্সোনালি মনে করি যে হচ্ছে বাংলাদেশের ফাইন্যান্সের ক্ষেত্রে মানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের জন্য এই মুহূর্তে তাদের চেয়ে ভালো মানুষ, ভালো এবং যোগ্য মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। ওনারা প্রত্যেকেই দে হ্যাভ এ হিউজ নলেজ ইন ফাইন্যান্স। তারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট সম্পর্কে তাদের নিজেদের জ্ঞান অনেক বেশি এবং তারা এটার সবগুলো জায়গায় খুব ভালো মতো বুঝেন। আমরা যদি হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশনার না, যে আমরা যদি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের কাজকর্ম দেখি যে হচ্ছে কিভাবে এই কাজকর্মগুলো ওনারা মেনটেন করে আসতেছেন, আগে ছিলেন এবং এখন যেটা নতুন ভাবে শুরু হচ্ছে, তো আশা করতেছি যে এই জায়গায় আমাদের বেশ কিছু উন্নতি হবে। কিন্তু তার চেয়ে বেশ কিছু বড় একটা সমস্যা থেকে গেছে, যে আস্থার সমস্যা। এখন আমাদের এই আস্থার সমস্যাটা আসলে একটু কমাইতে হবে। আস্থার যে অভাবটা ছিল এটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে একটা বেশ বড় সুবিধা পাওয়া যাবে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়েত স্যার,
তো উনি যে কাজটা করেছেন, প্রথমেই উনি দায়িত্ব নিয়ে যেটা বলেছে যে আমাদের ক্যাপিটাল মার্কেটে মূল চরিত্রটা ফিরিয়ে আনতে হবে। তার মানে এটা হচ্ছে আসলে ক্যাপিটাল গেইন করার জায়গা, এটা মানি মার্কেট না। এখানে কেউ শর্ট টার্মে ইনভেস্ট করবে না, ইট উইল বি এ লং টার্ম ওয়ান, যেখানে কোম্পানিগুলো বেশি সময়ের জন্য এখান থেকে পুঁজি নিয়ে আসবে। পুঁজি বাজার এটার জন্য এটার নাম। এবং তিনি বলেছেন যে আমরা এখানে বন্ড মার্কেটে নতুনভাবে বন্ড মার্কেট ক্রিয়েট করতে হবে। বন্ড মার্কেট নতুন আসলে বন্ড মার্কেট আছে, মানে এটাকে শক্তিশালী করতে হবে, আমাদের ডেরিভেটিভস মার্কেট আনতে হবে। তো স্যার যে কথাগুলো বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত, যে এই কাজগুলো যদি ঠিকমতো করা যায় এবং আস্থার যে অভাবটা আছে এটা যদি আমরা একটু ভালোভাবে ম্যানেজ করতে পারি, যেটা আমার ধারণা এই কমিশন অবশ্যই পারবে। কারণ তাদের চেয়ে যোগ্য মানুষ এই মুহূর্তে আমার মনে হয় না কেউ আছেন যে যারা এই বাংলাদেশের পুঁজিবাজারটাকে সামলাতে পারবেন, সেটার জন্য মনে হয় এটা পারবে। আর আপনি যেটা বললেন যে 13 বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে, হ্যাঁ হয়েছে। আসলে অন্যান্য দেশের সাথে আমি যেটা বললাম, আমাদের দেশে পুঁজিবাজারের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে অন্যান্য দেশের সাথে আমাদের দেশের পুঁজিবাজারের যে আমাদেরটার স্ট্রাকচারের মধ্যেই সমস্যা ছিল। তো স্ট্রাকচারের সমস্যা এখন অনেকটাই কমে গিয়েছে। নতুন নতুন মার্কেট আনা, নতুন নতুন কোম্পানি বাজারে আনা, এই ব্যাপারে আরো বেশ কঠোরতা আসলে আমাদেরকে দেখাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন তো আসলে একটু সত্যিকার অর্থে পুঁজিবাজার খারাপ যাওয়ারই কথা, কারণ আমাদের দেশে কোম্পানিগুলো আপনারা খেয়াল করে দেখবেন বেশিরভাগ বেসরকারি কোম্পানি গত 3 মাসে ঠিক মতো বেতন দিতে পারেনি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দে ডোন্ট হ্যাভ এ লং টার্ম প্ল্যান। তো একটা কোম্পানি যখন সে পুঁজিবাজারে লিস্টেডই হোক আর নাই হোক, ধরে নিচ্ছে পুঁজিবাজারে লিস্টেড, তারা যখন বেতন দিতে পারছে না, তার মানে কি তারা ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ। সো একটা খারাপ কোম্পানি শেয়ারের দাম তো কখনোই বাড়বে না। সো এগুলো একটা কারণ যে এখন আমাদের আসলে পুঁজিবাজার এত নিচের দিকে নামছে। আর আপনি যেটা বলছেন তার সাথে আমি আবার একমত, যে হচ্ছে ফ্লোর প্রাইস ফিক্সড করে দেওয়া কোনোভাবেই একটা লং টার্ম সলিউশন না, এটা একটা শর্ট টার্ম সলিউশন। কিছু পার্টিকুলার সময়ের জন্য কাজ করতে পারে, নাও করতে পারে। তো এই পুঁজিবাজারকে ঠিক করার জন্য আমাদের সরকারকে আরেকটু কিছু ব্যাপারে বেশ ভালো রকমের ইনিশিয়েটিভ নিতে হবে। সরকারের দিক থেকে আমি এখন পর্যন্ত যা যা দেখেছি তাদের ইনিশিয়েটিভ গুলো খুবই ভালো, কিন্তু তারপরেও আরেকটা বেশ কিছু বড় ব্যাপার আছে। যেমন হচ্ছে আমাদের কমিশনকে আরেকটু ক্ষমতা দিতে হবে, যেন তারা ডিএসসি এবং সিএসসি কে মনিটর করার জন্য অ্যাবসোলিউট পাওয়ার পায়। তাহলে তারা সাথে সাথে যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি গুলো থাকবে এগুলো ক্লিয়ার করতে পারবে এবং জনগণের আস্থা ফিরে আসবে। জনগণের আস্থা যদি ফিরে আসে, এই পুঁজিবাজার ঠিক হতে 6 মাসে বেশি সময় লাগবে না। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, এবং অসংখ্য ধন্যবাদ ইফতিকার নাইম ভাইয়াকে যে এরকম এই টপিকটি তুলে ধরার জন্য। আমরা এখান থেকেই স্যার বলতে পারি যে আমরা এই এই সেশনটার মধ্য দিয়ে যে কমেন্ট এবং স্যার আমরা এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি, এবং এগুলো দিয়ে স্যার আমাদের অনেক এগুলো থেকে স্যার আমরা অনেক এগিয়ে যেতে পারবো এবং এই সমস্ত তথ্য দিয়ে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনি স্যার অনেক ব্যস্ত থাকেন আমরা জানি। আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো এটাই জি জি ধন্যবাদ স্যার। আর এটুকুই বলতে চাই যে এই বর্তমানে যে কোভিড-19 সিচুয়েশন, তার জন্য দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বে অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে আরো অনেকে আবার সুস্থও হয়েছে। বাংলাদেশ এই যন্ত্রণার, এই অভিঘাতের, এই বিপর্যয়েরও বাইরে নয়। আক্রান্ত হয়েছে বর্তমানে 60,391 জন, মৃত্যুবরণ করেছে 811 জন ও সুস্থ হয়েছে 12,804 জন। আমরা চাই যে আমরা আস্তে আস্তে এই সমস্যাটা কাটিয়ে উঠবো। স্যার যেভাবে বললেন যে আমরা এই নিউ নর্মাল সিচুয়েশনটাকে এমব্রেস করে একটা লং রানের দিকে যাব ও জিনিসটাকে কোপ আপ করে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবো এবং কাটিয়ে উঠবো। আমরা এই আশার রাস্তায় হাঁটতে চাই। আশা করছি আমরা এই দুঃসময় কাটিয়ে উঠবো। এই শুভ আশা ব্যক্ত করে শেষ করছি আজকের আলোচনা। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ সবাইকে।